হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো এই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় এবং এর পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই মহাবিদ্রোহকে বিবেচিত করেছেন। ঠিক আছে, যেমন বলা যায় যে কোনো কোনো ঐতিহাসিক এই মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন, আবার কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, আবার কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তো বলা যায় যে এই মহাবিদ্রোহে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে জমিদার সেনা সকলেই কিন্তু এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তো এই মহাবিদ্রোহের কারণ কি সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, প্রথমে বলা যায় যে এই মহাবিদ্রোহের পেছনে কিন্তু একাধিক কারণ দায়ী ছিল এবং আমরা সেই কারণগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন বলা যায় যে এই মহাবিদ্রোহের কারণস্বরূপ আমরা অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামাজিক কারণ বলতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, প্রথমে বলা যায় যে 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনানিবাসের একজন সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই মহাবিদ্রোহের কি হয়েছিল, সূচনা হয়। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। ঠিক আছে, এবং বলা হয়েছে যে এই বিদ্রোহে কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের যে দীর্ঘদিনের ক্ষোভ, ঠিক আছে, সেই দীর্ঘদিনের যে পুঁজিভূত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটে এই বিদ্রোহের মাধ্যমে। তো এই বিদ্রোহের কারণের মধ্যে আমরা অর্থনৈতিক কারণস্বরূপ বলতে পারি যে 1857 খ্রিস্টাব্দের পূর্ববর্তী প্রায় 100 বছর ধরে ভারতের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার কি হয়েছিল, অবনতি হয়েছিল এবং যা পরোক্ষভাবে মহাবিদ্রোহের ইন্ধন জুগিয়েছিল। ঠিক আছে, তো বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের 100 বছর পূর্ব পর্যন্ত বা পূর্ববর্তী 100 বছর ধরে ভারতের অর্থনৈতিক অবস্থার যে অবনতি ঘটেছিল তাও কিন্তু এই বিদ্রোহের জন্য দায়ী ছিল। ঠিক আছে, তো এই যে অর্থনৈতিক অবক্ষয়, তো কোম্পানির বিভিন্ন রাজ্য অধিগ্রহণের ফলে শুধুমাত্র রাজবংশ ও তাদের আশ্রিত সামন্তরাই ক্ষতিগ্রস্ত হয়নি, জনসাধারণও আর্থিক দিক থেকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, যেমন অর্থনৈতিক কারণস্বরূপ আমরা বলতে পারি যে দেশীয় কর্মীদের দুর্দশা, ঠিক আছে, বা দেশীয় সেনা কর্মীদের আর্থিক দুর্দশা। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে কোম্পানির অধীনস্থ লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন, বা যেটাকে বলা হয় ডকট্রিন অফ ল্যাপস। তো এই নীতির অন্যতম প্রধান শর্ত কী ছিল, যে দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির একদল সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে সেই দেশীয় রাজ্যে, এবং সেই যে একদল সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর খরচ বহন করবে সেই দেশীয় রাজ্য। ঠিক আছে, এবং যদি দেশীয় রাজ্যটি সেই সেনাবাহিনীর খরচ মেটাতে অসমর্থ হয় তাহলে সেই দেশীয় রাজ্যের এক অংশ কোম্পানিকে ছেড়ে দিতে হবে। তো এই যে ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি যে সমস্ত দেশীয় রাজ্যগুলি গ্রহণ করেছিল বা মেনে নিয়েছিল, তাদের কি করতে হয়েছিল, তাদের কোম্পানির একদল সেনাবাহিনীকে নিজ রাজ্যে বা নিজ দেশীয় রাজ্যে মোতায়েন করতে হয়েছিল। তো এর ফলে কি হয়েছিল, এর ফলে সেই দেশীয় রাজ্যের বা বলা যায় যে নবাবের অধীনে পূর্ব থেকে যে সমস্ত কর্মচারীরা ছিল, আগের থেকে যে সমস্ত সেনারা ছিল, তারা কি হয়েছে, তারা চাকরি বা জীবিকাচ্যুত হয়ে পড়ে। ঠিক আছে, তো এর ফলে তারা কি হয়, তারা আর্থিক দুর্দশার সম্মুখীন হয় এবং এই জন্য কি হয়, তারা ইংরেজ কোম্পানির বিরোধী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বলা যায় যে তারা এই মহাবিদ্রোহে অস্ত্র ধারণ করে। ঠিক আছে, সুতরাং বলা যায় যে এই সেনারা আর্থিক দিক থেকে জর্জরিত হয়ে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল বা এই মহাবিদ্রোহের জন্য সেনা কর্মীদের জীবিকাচ্যুত
বা জীবিকাচ্যুত হয়ে তাদের যে আর্থিক দুর্দশা তা এই মহাবিদ্রোহের জন্য দায়ী ছিল। তারপরে দেখো দ্বিতীয় দামের ক্ষেত্রে বলা যায় যে পুরনো জমিদার শ্রেণীর অসন্তোষ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা যায় যে ইংরেজরা বিভিন্ন রাজ্য জয়ের পর পুরনো জমিদার, তালুকদার, তারপরে গ্রামের সরপঞ্চদের বহিষ্কার করে এবং নতুন কর্মীদের তারা নিয়োগ করে। ঠিক আছে, তো বলা যায় যে লর্ড ডালহৌসির আমলে কোম্পানির এই প্রবণতা বৃদ্ধি পেয়ে বহিষ্কৃত জমিদার শ্রেণী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তো কোম্পানি যে সমস্ত রাজ্য জয় করত সেই সমস্ত রাজ্যে যে জমিদাররা ছিল তাদেরকে তারা বহিষ্কার করে সেখানে নতুন জমিদারদের তারা নিয়োগ করত। তো এর ফলে পুরনো জমিদাররা যারা বহিষ্কার হয়েছিল তাদের মনে কোম্পানির বিরুদ্ধে কী ছিল, ক্ষোভ পুঁজিভূত হয়েছিল। এর পাশাপাশি বলা যায় যে লর্ড ডালহৌসি যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সেই বন্দোবস্তের অন্যতম প্রধান শর্ত কী ছিল, যে জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে কোম্পানিকে প্রদান করবে। কিন্তু জমিদাররা সেই রাজস্ব গ্রহণে যদি ব্যর্থ হয় তাহলে সেই জমিদারদের কি করা হবে, জমিদারি থেকে বাজেয়াপ্ত করা হবে। তো লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলেও একাধিক জমিদার তাদের জমিদারি থেকে বাজেয়াপ্ত হয়ে যায়, যার ফলে এই জমিদার শ্রেণীর মনে যে অসন্তোষ জন্মেছিল তারা কি করে, তারাও কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং তারাও শেষ পর্যন্ত কি হয়, এই বিদ্রোহে অংশগ্রহণ করে। ঠিক আছে, তো সুতরাং বলা যায় যে দেশীয় সেনাকর্মীদের অসন্তোষ, তার পাশাপাশি জমিদার শ্রেণীর অসন্তোষ, এবং এরপর বলা যায় যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। ঠিক আছে, তো কোম্পানি একাধিক ভূমি রাজস্ব ব্যবস্থা গ্রহণ করেছিল, যেমন চিরস্থায়ী, মহলবাড়ি, তারপরে বলা যায় রায়তওয়ারি ইত্যাদি। ঠিক আছে, তো এই বন্দোবস্ত বা এই যে ভূমি রাজস্ব নীতি তারা প্রবর্তন করেছিল, এই ভূমি রাজস্ব নীতির দ্বারা কি করা হয়েছিল, কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব আরোপ করা হয়েছিল এবং এর ফলে কি হয়ে যায় যে কৃষকরা সময় মতো যদি সেই রাজস্ব প্রদান করতে না পারত তাহলে কৃষক এবং জমিদারদের মালিকানা সত্ত্ব বা সেই জমির মালিকানা সত্ত্ব থেকে তাদের বাজেয়াপ্ত করা হতো। তো এর ফলে কৃষক ও পুরনো জমিদার শ্রেণী অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং তারা এটা ভুল হবে, এই লাইনটা এখানে হবে না। তো তারাও কি হয়ে যায়, কৃষক এবং জমিদাররাও একইভাবে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করে। ঠিক আছে, তারপরে দেখো অর্থনৈতিক কারণ স্বরূপ আরেকটি কারণ হিসেবে বলা যায় যে বাংলার কুটির শিল্পের ধ্বংস সাধন। ঠিক আছে, বা বলা যায় যে কুটির শিল্পের ধ্বংস সাধন। এক্ষেত্রে বলা যায় যে কোম্পানির আমলে অবশিল্পায়নের ফলে ঐতিহ্যশালী ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। তো এর আগে ক্লাসে আমরা অবশিল্পায়ন নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছি যে কোম্পানির আমলে বা ইংরেজ কোম্পানির আমলে ভারতবর্ষের কিন্তু যে শিল্প তার অবনতি ঘটেছিল, যাকে অবশিল্পায়ন বলা হয়, এবং এই অবশিল্পায়নের ফলে ভারতের একাধিক কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এবং তার ফলস্বরূপ কি হয়ে যায় যে বিভিন্ন তাঁতি, কারিগর ও শ্রমিকরা জীবিকাচ্যুত হয় এবং এর ফলে তাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ে। ঠিক আছে, এবং ফলে তাদের অসন্তোষ মহাবিদ্রোহের সময় ফেটে পড়ে। তো বলা যায় যে অর্থনৈতিক কারণস্বরূপ এই যে সেনারা তাদের হচ্ছে যে জীবিকাচ্যুত বা কর্মচ্যুত, তার পাশাপাশি জমিদার শ্রেণীর অসন্তোষ এবং তার সঙ্গে বলা যায় যে একাধিক ভূমি রাজস্ব নীতি প্রণয়ন করে কৃষকদের যে আর্থিক দুর্দশা, তারপরে ভারতের কুটির শিল্পের ধ্বংস সাধন, এর পাশাপাশি পলাশি লুণ্ঠন বা বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিপুল পরিমাণে অর্থ সঞ্চয় করে তারা ইংল্যান্ডে পাচার করতে থাকতো। এর ফলে কি হয়ে যায়, ভারতের অর্থনৈতিক যে অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং বলা যায় যে এই অর্থনৈতিক অবস্থার ফলস্বরূপ বা অর্থনৈতিক দিক থেকে জর্জরিত হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বলা যায় যে শ্রমিক শ্রেণী, তারপরে সেনারা, কৃষক, জমিদার সকলেই কি করে এই অর্থনৈতিক কারণে তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করে। সুতরাং বলা যায় যে
মহাবিদ্রোহের কারণস্বরূপ এই অর্থনৈতিক কারণও একইভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের ক্লাসে আমরা অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছি। তো এর পরের ক্লাসে আমরা এই বিদ্রোহের যে অন্যতম কারণ বা সামাজিক কারণ, ধর্মীয় কারণ, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এতটাই। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা হলো যে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।